আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভালোবাসা ছায়া গল্প ২৯ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিকেলের শেষ রোদে আমি দাঁড়িয়ে আছি। মুখের একপাশে রোদ এসে লাগছে। এক হাতে সে রোদ থেকে মুখকে আড়াল করার চেষ্টা করছে। চেহারায় ক্লান্তি মিশে আছে, তবে মুখে লয়ে গেছে সেই চিরচেনা মুচকি হাসি। পিয়াস কয়েক পা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। তুমি এখানে কি করছো প্রিয়া? কার সাথে এসেছো? আমি মুচকি হেসে বললাম, সারপ্রাইজ, একাই চলে এসেছি। আমি তো চিনি জায়গাটা, অবশ্য মামা এগিয়ে দিয়ে গেল এই পর্যন্ত। পিয়াস মুখ থমথমে করে বলে, সারপ্রাইজ বলছো? চলো ভেতরে, পরে তোমায় শায়েস্তা করছি। আমি পাশ থেকে তার ব্যাগটা নিজের হাতে নেয়। আঁকি মুখ ভার করে পিয়ার সাথে আগায়। পিয়াস সালিম সাহেবকে বলে, চলুন মামা, ভেতরে চলুন। না বাবা, আজকে সম্ভব না, আমি অফিস থেকে বেরিয়ে এসেছি, আবার ফেরত চলে যেতে হবে। মেয়েটা না জানিয়েই চলে এসেছে, হঠাৎ করেই নাকি সিদ্ধান্ত নিয়েছিল। থাকো তবে তোমরা, আমি যাই। পিয়াস ওনাকে বিদায় দিয়ে আমার দিকে এক পলক তাকায়। আমি মুখ ভার করে দাঁড়িয়ে আছি। এত অভিমানী মেয়েটা! সে একটা শ্বাস ফেলে আমার এক হাত চেপে ধরে ভেতরের দিকে আগায়। আমি সমান তালে হাঁটতে থাকে। তার অপর হাতে ফোন ধরা। গাড়ি থেকে নেমে মামাকে ফোন করেছিল, তারপর আর ব্যাগে ঢোকানো হয়নি। গেটের ভেতরে ঢুকে পড়লে আর কোনো সমস্যা নেই। পিয়াস তার হাত ছেড়ে সামনে আগাতে থাকে। কিছু দূর যেতেই পিয়াস সামনে তাকিয়ে তাকে বলে, বড্ড সাহস হয়ে গেছে তোমার প্রিয়া। আমি বলিনি এখন আমি প্রচুর ব্যস্ত থাকি? তোমায় এখন একদমই সময় দিতে পারবো না আমি নরম সুরে বলি, লাগবে না আপনার সময় দেওয়ার, অন্তত আপনাকে কাছে থেকে তো দেখতে পারবো আমি। সারাদিন শেষে রাতে যখন বাসায় আসবেন তখন আপনার সেবা করতে পারবো আমি। যেমনই পারি একটু রান্না করে খাওয়াতে পারবো আমি। রাতে আপনার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো আমি। লাগবে না তো আপনার সময় দেওয়ার, আমি নিজে থেকেই সুযোগ মতো আমার সবটুকু আদায় করে নেব। এবার পিয়াস পাশে তাকায়, তারপর নিচু স্বরে বলে, চলো তবে, আমার সাথে থাকার অনেক শক্ত তোমার। আগেরবারের আমার বাসার কথা ভুলে গিয়েছ তো? সমস্যা নেই, আবার মনে করানোর দায়িত্ব আমার। গতবার যেটা অপূর্ণ ছিল সেটাই এবার সম্পন্ন করব। এবার এক নতুন সার্ভারকে আবিষ্কার করবে তুমি। বলেছিলাম তো, আমি এক একজনের কাছে এক এক রূপ প্রকাশ করি, তবে বুঝে নাও আমার ওয়াইফের সামনে আমি কোন রূপে থাকতে পারি। এবার পিয়াস পাশে তাকায়, তারপর নিচু স্বরে বলে, চলো তবে, আমার সাথে থাকার অনেক শখ তো তোমার। আগেরবারের আমার বাসার কথা ভুলে গিয়েছো তো? সমস্যা নেই, আবার বলি করানোর দায়িত্ব আমার। গতবার যেটা অপূর্ণ ছিল সেটা এবার সম্পন্ন করব। এবার এক নতুন পিয়াসকে আবিষ্কার করবে তুমি। বলেছিলাম তো, আমি এক একজনের কাছে এক এক রূপ প্রকাশ করি, তবে বুঝে নাও আমার ওয়াইফের সামনে আমি কোন রূপে থাকতে পারি। আমি থমকে দাঁড়িয়ে পড়ি। পিয়াস কিছু দূর এগিয়ে পেছনে তাকায়। আমাকে একটু দূরেই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি সমস্যা, আসছো না কেন? আমি যাব না। কেন আসবে না? ভয় পাচ্ছ? আমি মিথ্যে বলে, না। আমি উপর নিচু মাথা নাড়াই। তার এমন ভয় পাওয়া দেখে পিয়াস আড়ালে মুচকি হাসে। তারপর সিরিয়াস ভঙ্গিতে বলে, সাথে আসলে আসো, নয়তো থাকো এখানে, আমি আর তোমায় খুঁজতে আসবো না পরে। পিয়াস সত্যি সত্যি একা একাই এগিয়ে যেতে থাকে। আমি কিছুক্ষণ মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎই সেখানে একটা কুকুর দেখে আমি তাড়াতাড়ি করে সামনে আগাই। তার আবার কুকুরে ভীতি আছে। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে গেছে। চারপাশে দিনের আলো কমে যাওয়ায় রাস্তায় কৃত্রিম আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ল্যাম্পপোস্টের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে। পিয়াস একবার পেছনে তাকিয়ে আমাকে এগিয়ে আসতে দেখে আর কিছুই বলে না। স্ট্রিট লাইটের আলোয় রাস্তায় পিয়াসের ছায়া পড়ছে। আমার সেই ছায়া অনুসরণ করে যেতে থাকে। মাথা তুলে একবারও সামনে তাকায় না। রাস্তার যে অংশে পিয়াসের হাতের ছায়া পড়ছে, আমার সেখানটায় নিজের হাতের ছায়া মেলানোর চেষ্টা করছে। তার সম্পূর্ণ মনোযোগ এখানে থাকায় সে একবারও খেয়াল করে না রাস্তার একপাশে পড়ে থাকা ইটের টুকরোর দিকে। ফলস্বরূপ হঠাৎই সে সেই টুকরোয় পা বেঁধে পড়ে যেতে নেয় আর ধুম করে গিয়ে পিয়াসের পিঠের সাথে কপালে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে আমার মাথা তুলে কপালে হাত ঘষতে থাকে। পিয়াস পেছনে তাকিয়ে বলে, এখনো ছোট বয়সে আছো? বাচ্চাদের মতো খেলা করছো কেন? কোথায় বাচ্চাদের মতো করছি? নাকি আজ আমার হাত থেকে বাঁচার জন্য এমন বাচ্চাদের মতো বিহেভিয়ার করছো? আমি মোটেও বাচ্চাদের মতো বিহেভিয়ার করিনি। তাহলে বলছো তুমি বড় হয়ে গেছো? বাহ, তবে তো ভালোই। আজ রাতে তবে আমায় বাড়তি টেনশন করতে হবে না। পিয়াসের এমন লাগাম ছাড়া কথায় আমার কান গাল লাল হয়ে যায়। সে মাথা নামিয়ে লজ্জায় দাঁড়িয়ে থাকে। পিয়াস এগিয়ে এসে আমার হাত নিজের মুঠোয় ধরে নিয়ে এগিয়ে যেতে থাকে। এত সময় নষ্ট করে লাভ নেই, আমার প্রতিটা সময়ের কিন্তু অনেক দাম আছে। 1 মিনিট সময়ও নষ্ট করা ঠিক হবে না। আমার পুতুলের মতো পিয়ার সাথে যেতে থাকে আর ভাবতে থাকে, না জানি পিয়াস আজ কী করে তার সাথে।
এমনি তার না বলে চলে আসায় রেগে আছে। তখন মামা সামনে ছিল বলে বাড়াবাড়ি করেনি, তবে নিশ্চিত বদ্ধ ঘরে তাকে আর ছাড়বে না। পিয়াস বাসায় এসে আমার ব্যাগ নিয়ে নিজের রুমে ঢোকে। এই সুযোগে আমার পাশের রুমটাতে যেতে নেয়। পিয়াস টের পেয়ে পেছন থেকে আমার কোমর জড়িয়ে ঝরে টেনে নিজের রুমে এনে বলে, গতবারের মতো দরজা আটকে বসে থাকার প্ল্যান করছিলে নাকি? আহা, গতবার তো আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখনও এসব লুকোচুরি খেলা শোভা পায় না বউ। আমি কাপা কণ্ঠে বলি, আমি আপনাকে চিনতে পারছি না, আপনাকে কেমন অচেনা লাগছে। লাগবেই তো, কারণ আমি তো আগের রূপে নেই সোনা। আপনি আমাদের বাসাতেও এমন করেননি, কারণ তখন তুমি অসুস্থ ছিলে, সুযোগ পাইনি তো তখন। তাছাড়া শ্বশুর বাড়িতে থেকে এমন রূপ দেখালে তা ভালো দেখাবে না। আপনাকে ভ লাগছে আমার। আমাকে ভয় পেতে দেখে পিয়াস মুখ এগিয়ে আলতো করে আমার কপালে চুমু খায়, তারপর কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, সমস্যা নেই, পাও ভয়, একটু ভয় পেলে কিছুই হবে না, ভয়টা পরে আমিই ভাঙিয়ে দিব। আপাতত ছেড়ে দিলাম, অনেকটা পথ এসেছো তো, ফ্রেশ হও, খাবার খাও, রেস্ট করো, তারপর ঘুমাবো না? আমার অনেক ঘুম পেয়েছে। আচমকা আমার এমন কথা বলতে শুনে পিয়াস একটু থামে, তারপর হঠাৎ গা কাঁপিয়ে হো হো করে হেসে ওঠে। আমাকে ছেড়ে দিয়ে বলে, পাশের রুমে যাওয়ার কথা ভুলেও ভেবো না, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি যাবে। আমার কথার অবাধ্য হলে কিন্তু বিপদ আছে। পিয়াস ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আমার ছাড়া পেয়ে তাড়াতাড়ি বিছানায় গিয়ে বসে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। এসে থেকেই যে লোকটার যে রূপ দেখছে, সে বাকি দিনগুলি কাটাবে কিভাবে? জামাই জামাই করে পিরিত দেখাতে গিয়ে নিজে থেকে সিংহের গুহায় পা দিয়েছে। এবার তো তার মতো ইঁদুরকে কেউ বাঁচাতে পারবে না। পিয়াস বের হলে আমার নিজেও ফ্রেশ হয়ে আসি। সে আসতেই পিয়াস রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে যায়, আমি নিজেও পিছু পিছু যাই। পিয়াস জিজ্ঞাসা করে, তুমি রুমে যাও, শুয়ে রেস্ট করো, আমি রান্না শেষ করে ডাকবো। এমনিতে তো না জানিয়েই চলে এসেছো, আগে বললে রান্না করে রাখতাম। আগে বললে তো আসতেই না করে দিতেন, রান্না করে খাওয়ানো তো দূরের কথা। কথাটা বিড়বিড় করে বললেও মুখে বলে, আজকে আমি রান্না করি। পিয়াস ভ্রু কুঁচকে বলে, পারবে তুমি রান্না করতে? কেন পারবো না? আপনার কি মনে হয় আমি কিছুই করতে পারি না? অবশ্যই পারো। তুমি পারো অভিমান করতে, পারো একটুতেই মন খারাপ করে ফেলতে, আর পারো ফোনের ওপাশ থেকে খালি কাছে আসার কথা বলে হৃদয়ের জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিতে। আমি মোটেও এসব করি না। হ্যাঁ, তুমি করো না, এসব করে শুধু আমার একমাত্র বউটা, যার এদিনে আমায় জ্বালানোর সকল শোধ তুলব আমি আজ। নিজে থেকেই যখন ভালোবাসা পেতে এসেছো, তখন তোমার ইচ্ছে পূরণ করার দায়িত্বটা আমার। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমার সম্পূর্ণ ছুটির দিন। আমি যথাসম্ভব পিয়াসের কথা ইগনোর করতে চাই, তাই বলে, কি রান্না করব? তুমি কি রান্না করতে পারো? আপাতত বিরিয়ানি করতে পারি, বাসায় কয়েকবার করেছিলাম শখের বসে, বাসার সবাই খেতে পেরেছে। আপনি পারবেন আশা করি। পিয়াসের হঠাৎ মনটা অনেক ভালো হয়ে গেল। আজই তো তার বিরিয়ানি খেতে মনে চাইল, আর আজই হঠাৎ প্রিয়া চলে আসলো, এখন আবার সে এটাই রান্না করতে পারল বলল। সবই কি কোইন্সিডেন্স নাকি? কি কি লাগবে বলো, আমি সব গুছিয়ে বের করে দিচ্ছি। গোশত আছে বাসায়? মুরগির গোশত আছে বোধহয়, ফ্রিজে চেক করে দেখো। পিয়াস এক এক করে সকল মশলার কৌটো এনে সাজাতে থাকে। যখন আমার ফ্রিজ খুলল, তখন তার মনে হয় এতদিনে সে সত্যিই তার নিজের একটা সংসার পেয়েছে। সে নিজের সংসারে আজ প্রথমবার এসে নিজের হাতে রান্না করবে স্বামীর জন্য। খুশিতে তার মনটা ভরে যায়। সে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে যায়, তারপর গায়ে জড়ানো কামিজের ওড়নাটা আড়াআড়িভাবে বেঁধে কাজে লেগে পড়ে। বিরিয়ানি এর আগেও কয়েকবার রান্না করায় তার এটা নিয়ে অনেক কনফিডেন্স আছে। তার রান্নায় পিয়াস তাকে সাহায্য করতে থাকে, তবে তার নজর বেশিরভাগ আমার দিকেই ছিল। কেমন বেহায়ার মতো সে নিজের স্ত্রীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। রান্নায় মনোযোগী আমার টেরও পায় না তার স্বামী তাকে কিভাবে চোখ দিয়ে গিলে নিচ্ছে। টের পেলে হয়তো তার টিকিটাও আর রান্নাঘরে খুঁজে পাওয়া যেত না। রান্নাঘরের আগুনের তাপে আমার ঘেমে একাকার হয়ে আছে, তার ওপর এখন গরমের দিন চলছে। সব মিলিয়ে তার কাহিল অবস্থা। এতক্ষণে রান্নায় মনোযোগী আমার পিয়াসের দিকে তাকায়। পিয়াস তখন সালাডের জন্য শসা টমেটো প্রস্তুত করছে। গরমে ঘেমে তার পিঠের সাথে টি শার্ট চিপকে আছে, ঘাড়ের দিকে স্পষ্ট ঘামের বিন্দু উকি দিচ্ছে। আমার তার ওড়নার এক প্রান্ত দিয়ে পিয়াসের ঘাড়ের দিকে মুছিয়ে দিতে যায়, তখনই পিয়াস পেছন ফিরে তাকায়। আমার পিয়াসের কপাল ও গলার দিকটাও মুছিয়ে দিতে থাকে। সুযোগ পেয়ে পিয়াস তার কোমর জড়িয়ে ধরে তাকে বাহুবন্ধনে আটকে ফেলে। আমার আটকে উঠে সরে যেতে নিলে পিয়াস বলে, এবারও কিন্তু আমি ডাকিনি তোমায়, তুমি নিজে থেকে কাছে এসেছো, তবে পালাতে চাচ্ছ কেন? আমি আপনাকে সাহায্য করতে এসেছিলাম। এভাবে সাহায্য করতে এসেছো? উল্টে তো আমায় আরো বিপদে ফেলে দিচ্ছ। আমি কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে থাকে। পিয়াস মুচকি হেসে বলে, রুমে গিয়ে ফ্যানের নিচে বসো, আমাকে তোমায় দেখে আরো সমস্যা হচ্ছে। আমাকে সাহায্য করতে হলে তুমি এখান থেকে যাও, বাকিটুকু আমিই শেষ করে ফেলতে পারবো।
ছাড়া পেয়ে আমার তাড়াতাড়ি দৌড়ে রান্নাঘর থেকে পালায়। পিয়াসের কথাবার্তা, ঘোর লাগানো দৃষ্টি তাকে শিহরিত করে তুলছে। এখন নিজেকে বাঁচাতে হলে এখান থেকে পালানোই শ্রেয়। আমাকে এভাবে দৌড়ে যেতে দেখে পিয়াস হেসে ফেলে। তারপর সে এক এক করে বাকি কাজটুকু সেরে ফেলে। সব শেষ করে টেবিলে রেখে আসতে তার একটু সময় লাগে। রুমে এসে দেখে আমার রেস্ট করার নামে বিছানায় শুয়ে ঘুমিয়ে গিয়েছে। পিয়াস অবাক হয়, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিভাবে মেয়েটা। পরে বোঝে সারাদিনের পরিশ্রমে সে ক্লান্ত হয়ে পড়েছে, তাই আর নিজেকে সামলাতে পারছে না। সে চুপচাপ প্রিয়ার পাশে গিয়ে বসে। এলোমেলোভাবে ঘুমানোয় আমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, গায়ের ওড়নাও একপাশে পড়ে আছে। পিয়াস সেসব না ভেবে আমার চুলগুলো কানের পেছনে গুছিয়ে দিয়ে মৃদুস্বরে আমাকে ডাকতে থাকে। ঘুমের ঘুরে থাকায় আমার একটু নড়চড় করে আবার স্থির হয়ে যায়। তবে তাকে তো রাতের খাবার খেতে হবে, এত কষ্ট করে রান্না করে না খেয়ে ঘুমালে চলবে না। তাই সে জোর করে আমাকে ঘুম থেকে টেনে তোলে। এভাবে টেনে তোলায় আমার বিরক্ত হয়। চোখ মুখ কুঁচকে বিরক্ত নিয়েই খাবার টেবিলে বসে। সারোয়ার নিজেই তাকে খাবার বেড়ে দেয়। আমার আধো ঘুমে বসে আছে, ঘুমে তার চোখ দুটো কেমন ভারী হয়ে আছে। তাড়াতাড়ি খেয়ে তারপর গিয়ে শুয়ে ঘুমাও, এখানে বসে বসে ঘুমাতে হবে না। আমার অল্প মাথা নাড়িয়ে বললাম, খাবার মজা হয়েছে? তুমি রান্না করেছো বলেই মজা হয়েছে। আমি হেসে ফেললাম। দুজনে খেয়ে একসাথে রুমে আসে। আমার বিছানায় শুয়ে পড়তেই পিয়াস এসে তাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোই ফোন দিয়েতেছ তুমি বউ। ঘুমের ভাব দেখে আমার কাছ থেকে বাঁচার চেষ্টা, তবে লাভ কি? দিন শেষে তো সেই আমার কাছেই আসতে হবে তোমায়। আজ আমি ছাড় দিয়েছি বলে বেঁচে গেলে, তবে যেদিন ধরব সেদিন আর ছাড় পাবে না তুমি। আমি চুপচাপ ঘুমের ভাব করে শুয়ে থাকে। সত্যি বলতে তো তার খাবার সময়ই ঘুম ভেঙে গিয়েছিল, তারপরও এমন ভাব ধরে বসেছিল। তবে এতদিন পরে সারোয়ারকে কাছে পেয়ে তার খুব ভালো লাগছে। তাই তো স্বামীর বুকে মুখ গুজে আরামে ঘুমের রাজ্যে পাড়ি দেয় আজ এই পর্যন্ত। কাল সকালে সব পার্ট পেয়ে যাবে। তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।